হে গাইস, নিয়ে আসলাম ঋষিকা গল্পের পার্ট 2। তো দেরি না করে শুরু করা যাক। আমি কিছু বলার আগেই তিনি বললেন, আমার মেয়ে যখন মারা যায় তখন থেকে আমার কেন জানি মনে হতে লাগলো আমার মেয়েটার মৃত্যুর পিছনে কোনো কারণ আছে। ঋষিকার উপর রাগ করেছিলাম ঠিকই, কিন্তু ভুলে তো যাইনি তাকে। ঋষিকার মৃত্যুর পরে ওর ব্যবহার করা সিম কার্ডটা ওর মাই ব্যবহার করত। তখন আমি বললাম, বাবা আপনি কি ওর আইডিটা লগ ইন করেছেন? তখন ঋষিকার বাবা বলল, রাজনীতিবিদ মানুষ আমি, সব কিছুর একটা গভীর চিন্তা থাকে আমার দলের একটা ছেলে আছে, খুবই বিশ্বস্ত। সে বলল যে একটা রিস্ক নিয়ে দেখা যাক, মানুষের সিম কার্ড দিয়ে নাকি তার ফেসবুকের আইডি নিয়ন্ত্রণে আনা যায় যদি সেই সিম দিয়ে আইডি চালু করা হয়। আর আমি তো ভালো করেই জানি ঋষিকা ওর জীবনে মাত্র একটাই সিম ব্যবহার করেছে। তাই আমার দলের সেই ছেলেটার সাহায্য নিয়ে আমি ঋষিকার আইডিটা পেলাম, কারণ সেখানে হয়তো কিছু না কিছু পাবো, সেই বিশ্বাস আমার ছিল। হয়তো তোমার কাছে, নয়তো তার নিজের কোনো কাছের বন্ধুর সঙ্গে নিশ্চয়ই তার হতাশার কথা শেয়ার করেছে। ঋষিকার বাবার কথাগুলো শুনে এবার আমার গলাটা শুকিয়ে গেল। ঋষিকার মৃত্যুর আগে সত্যি সত্যি তো আমার সঙ্গে ঝামেলা হচ্ছিল, তবে সেটা ঋষিকার এক বন্ধুকে নিয়ে। ঋষিকার বাবা বললেন, আমার মেয়ে আমার কাছে অনেক কিছুই। আমি ভেবেছিলাম সে ছোট্টবেলার মতো করে বারবার ভুল করে আবার আমার সামনে আসবে, আর এক হাত কানে ধরবে আর অন্য হাত নাকে ধরে বলবে, বাবা এবারের মতো করে ক্ষমা করে দাও। কিন্তু এবার যখন আমার কাছে এসেছে তখন আমি তাকে কাছে টেনে নিতে পারিনি। ঋষিকার বাবার কথাগুলো শুনে আমি চুপ করে মাথাটা নিচু করে বসেই রইলাম। তিনি আবারও বললেন, এতটাই যখন অসহ্য লেগেছে তাহলে আমাকে একটিবার বলতে, আমি গিয়ে আমার মেয়েটাকে নিয়ে আসতাম। তোমার বিশ্বাসঘাতকতার আঘাতে আমার মেয়েটা আর কষ্ট পেত না। আমি তাকে নিজ হাতে খাইয়ে দিতাম, রাতে না হয় ঘুম পাড়িয়ে দিতাম, তবুও আমার কাছে তো থাকতো। হঠাৎ বাড়ির ভেতরে একটা বাইকের শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে কেউ একজন বাইক নিয়ে বাড়ির ভিতরে এসেছে। একটু পরে বলদ এসে বলল, চাচা একটা সমস্যা হয়ে গেছে। তখন ঋষিকার বাবা বলল, কে এসেছে? তখন বলদ বলল, বোরহান দাদুর নাতি সাজু ভাই এসেছে। তখন ঋষিকার বাবা বলল, কি, সাজু এই অসময় কেন আসবে? তাকে কে খবর দিয়েছে? সাজু ভাই, এই নামটা আমি ঋষিকার মুখে অনেকবার শুনেছি। ঋষিকা বলতো সাজু নামের একটা ছেলে আছে তাদের এলাকায়, যিনি সবসময় রহস্যের গন্ধ শুকিয়ে দেশের প্রতিটা প্রান্তে ঘুরে বেড়ান। এমনকি ঢাকা থাকতে সে একবার এই লোকটার সঙ্গে দেখাও করতে গিয়েছিল। চাচা আমি জানি না সাজু ভাইকে কে খবর দিয়েছে, কিন্তু সাজু ভাই বাড়ির মধ্যে এসেই আমাকে বলল, বলো চাচি আম্মা কোথায়। বলদ আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ঋষিকার বাবা হাতের ইশারায় তাকে চুপ করিয়ে দিলেন। পরক্ষণেই তার হাতের পিছনে সাজুবাই এসে দাঁড়ালেন। বলদ বুঝতে পারল সাজুবাইকে দেখে তাকে কথা বলতে নিষেধ করা হয়েছে। সাজুবাই এসে বলল, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তখন ঋষিকার বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমার কি খবর, হঠাৎ এই অসময়ে এলে? তখন সাজুভাই বলল, চাচির জন্য আসলাম, চাচি আমাকে অনেকবার কল দিছিল। সাজুভাইয়ের কথাগুলো শুনে ঋষিকার বাবা একটু অবাক হয়ে গেলেন। তিনি এক পলক বলদের দিকে তাকিয়ে আবার সাজুভাইয়ের দিকে দৃষ্টি রেখে বললেন, তোমার চাচি কল করেছে অনেকবার? তখন সাজুভাই বলল, হ্যাঁ চাচা, আমি আবার এশার নামাজের সময় মোবাইলটা মিউট করে তারপর মসজিদে গিয়েছিলাম, কিন্তু নামাজ পড়ে বের হয়ে মোবাইলটা আর হাতে নেওয়া হয়নি। বাজারের মধ্যে কতক্ষণ ঘুরলাম, তারপর বাজার থেকে বাড়িতে গেলাম, ডিনার শেষ করে দাদুর কাছে বসলাম। তারপর যখন বাবার কাছে কল দিব তখনই মোবাইলটা বের করে দেখি চাচির এতগুলো কল। একদমে কথাগুলো শেষ করে একটু থামলো সাজুভাই। ঋষিকার বাবা বললেন, তারপর তোমার চাচি কি বললেন? তখন সাজুভাই বলল, চাচির সঙ্গে তো কথা হয় নাই যে চাচি আমাকে কিছু বলবে। আসলে এতগুলো কল দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। ভাবলাম বিশেষ কোনো জরুরি কথা আছে নিশ্চয়ই, না হলে চাচি আম্মা তো এতবার কল দিবে না। কারণ চাচি একবার কল দিলেই আমি রিসিভ করতে না পারলেও পরে অবশ্যই কল ব্যাক করি। সাজু ভাই আর ঋষিকার বাবার কথোপকথন চলছে, আমি শুধু সাজু নামের লোকটার দিকে তাকিয়ে আছি। এই লোকটার উসিলা করে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে দিতে পারেন। আর সাজু ভাইকে আমার শাশুড়ি কল দিয়েছেন, সেটা শুনে বুঝতে পারলাম যে আমাকে বাঁচানোর জন্য হয়তো তিনি সাজু ভাইকে কল করেছেন। সাজু ভাই আবারও বললেন, ভাবলাম সরাসরি বাড়িতেই চলে আসি। তাছাড়া বিকেলে শুনলাম ঋষিকার হাজব্যান্ড এসেছে, তাই ওর সঙ্গে একটু দেখা করে যাব। ঋষিকার বাবা বেশ গম্ভীর হয়ে গেলেন, তবে হাত দিয়ে আমার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এর নাম হচ্ছে সাজু। আমি চেয়ারম্যান হবার আগে ওর দাদুই আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন। আর সাজু এই হচ্ছে আমাদের ঋষিকার স্বামী শেখ সাব্বির। সাজু ভাই আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিলেন। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, তার হাতে হাত রেখে তাকিয়ে রইলাম। সাজু ভাই বললেন, আশা করি ভালো আছেন। ঋষিকার মৃত্যুর 4 বছর পর এলেন বুঝি, দেখে খুব ভালো লাগছে।
আমি বললাম, আপনি কেমন আছেন? সাজু ভাই বলল, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার যদি কোনো জরুরি কাজ না থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারেন। চাচি আম্মার সাথে কথা শেষ করে আমি একটু নদীর পাড়ে যাব। আমি বেশ উত্তেজিত হয়ে গেলাম আর বললাম, না না, আমার কোনো কাজ নেই। আপনার সঙ্গে কথা বলতে পেরে অনেক ভালো লাগছে। তাছাড়া সেই বিকাল থেকে একা একা বসে আছি, কারোর সঙ্গে গল্প করার মতো সুযোগ হচ্ছিল না। ঋষিকার বাবা বেশ বিরক্ত হয়ে বললেন। ঋষিকার বাবা বলল, এখন এই রাতে নদীর পাড়ে কেন সাজু? কালকে সকালে এসো, তারপর না হয় নিয়ে যাবে। সাব্বির এখন বিশ্রাম করুক। তখন আমি বললাম, আব্বা আমার কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। তাছাড়া শহরে বসে তো আমি তো রাত্রের 3টার আগে কখনো ঘুমাই না। তখন ঋষিকার বাবা বলল, সাব্বির এটা গ্রাম, শহর নয়, কখন কোনো অঘটন ঘটে যায় বলা যায় না। আমরা রাজনীতির সাথে জড়িত মানুষ, চারদিকে আমাদের শত্রুর অভাব নেই। তখন আমি বললাম, মাঝে মাঝে দূরের শত্রুর চেয়ে নিজের মধ্যে কিন্তু শত্রু কম থাকে না আব্বা, তাই শত্রুর ভয় করে আর কী হবে? মৃত্যু কপালে থাকলে কেউ তো আর আটকাতে পারবে না, তাই না? আমার কথা শুনে ঋষিকার বাবা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন আমার মনে হলো হয়তো একটু বেশি বলে ফেলেছি। সাজুভাই বললেন, ভাই আপনি বসুন, আমি বরং চাচি আম্মার সঙ্গে কথা বলে আসি। চাচি আম্মা আমাকে কেন ডাকলেন সেটা শুনে আসি। বলদ পিছন থেকে বলল, চাচি আম্মা ঘুমাই গেছে, সন্ধ্যা থেকে তার শরীরটা খারাপ, তাই সকাল সকাল ঘুমাই গেছে। তখন সাজুভাই বলল, কি বলো? তাহলে তো দেখতেই হয়, চলো আমার সঙ্গে, আমি ডাকলে উঠবে, সমস্যা নেই। তখন ঋষিকার বাবা বলল, আহ সাজু, কেন রাত দুপুরে এরকম করছো বলো তো? একজন অসুস্থ মানুষ, সে ঘুমাই গেছে, তাকে ডেকেই কথা বলতে চাইছো? আরেকজন ক্লান্ত, তাকে নিয়ে নদীর পাড়ে যেতে চাইছো? কি ব্যাপার বলো তো? সাজুভাই বলল, কোনো ব্যাপার নেই, আপনি রাগ করছেন চাচা? তখন ঋষিকার বাবা বলল, না না, রাগ করবো কেন, এমনিতেই নিজের ছেলের মতো করে বললাম। তখন সাজুভাই বলল, তাহলে ছেলেকে তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না কেন? বলদ বলল, সাজুভাই চলেন আমার সঙ্গে। আর চাচা আপনি কি চা খাবেন? আরেক কাপ চা নিয়ে আসি। তখন ঋষিকার বাবা বলল, না আর লাগবে না চা। সাজুভাই ও বলদ চলে গেল। আমি ভিতরে যাবার জন্য পা বাড়ালাম। ঋষিকার বাবা বলল, বাবা তুমি বসো, সাজু তোমার শাশুড়ির সঙ্গে কথা বলে আসুক, তারপর যেও একসঙ্গে। আমি আবার বসলাম। সাজুভাই কাছারি করে পেরিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। আমি মাথাটা নিচু করে বসেই রইলাম। নিজের বুকের ভেতর ধুকধুক শব্দ নিজে শুনতে পাচ্ছি। আমার শ্বশুর বলল, বেশি দেরি করবে না, তাড়াতাড়ি ফিরে আসবে। সাজু ছাড়া অন্য কেউ হলে কিছুতেই তোমাকে যেতে দিতাম না। সাজু খুব ভালো একটা ছেলে। তাছাড়া আমি যখন চেয়ারম্যান হলাম তখন সাজুর দাদা বোরহান কাকা আমাকে সাহায্য করেছেন। তিনি না হলে আমি কোনোদিনও পরপর 2বার চেয়ারম্যান হতে পারতাম না। বাবার কথাগুলো শুনে আমি ভাবতে লাগলাম আমার কিছু বলার দরকার। আমি বললাম, এখন বর্তমান চেয়ারম্যান কে? আপনি কি এবার নির্বাচন করেননি? তখন ঋষিকার বাবা বলল, করেছিলাম কিন্তু হেরে গিয়েছি। স্বতন্ত্র প্রার্থী ছিল আরেকজন, তার কারণেই হেরে গিয়েছি। তখন ঋষিকার বাবা বলল, আচ্ছা তোমার শাশুড়ি কি তোমাকে কিছু বলেছে? তখন আমি একটু অবাক হয়ে বললাম, কোন বিষয়ে বাবা? তখন উনি বলল, না কিছু না। আচ্ছা এবার বলো, তোমার আর আলফাজ নামের যে ছেলেটাকে নিয়ে তোমার আর ঋষিকার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেই আলফাজকে তোমার বন্ধু নিশ্চয়ই, তাই না? ঋষিকার বাবার কথাগুলো শুনে আমি খানিকটা নড়েচড়ে বসলাম। আলফাজের কথা উঠে এসেছে, তার মানে ঋষিকার বাবা অনেক কিছু জেনে ফেলেছে। তখন আমি বললাম, আব্বা আলফাজ সাহেব ঋষিকার বান্ধবী সুরমা নামের একটা মেয়ে আছে না, ওর বড় ভাই, খুলনার খালিশপুরের সেই মেয়েটা। তখন আমি বললাম, জি বাবা ওই মেয়েটা। তখন ঋষিকার বাবা বলল, তার সঙ্গে তোমার বন্ধুত্ব কিভাবে হলো? তুমি কি তাকে আগে থেকেই চিনতে নাকি? তখন আমি বললাম, না চিনতাম না বাবা, তার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না, ঋষিকাই তার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। তখন ঋষিকার বাবা বলল, সেটা কি তোমরা নাটোর থেকে আসার আগে নাকি ঢাকাতে আসার পর? তখন আমি বললাম, ঢাকাতে আসার পর। স্যার ডায়েরির পাতা থেকে দৃষ্টি ওঠালেন মাহবুব আলম। পরপর 2বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুলফিকার মোদার একমাত্র মেয়ের হাজব্যান্ড সাব্বির শেখের খুনের তদন্ত মাহবুব আলমের উপর। কি হয়েছে রমজান? তখন রমজান বলল, সাজুভাই এসেছে আপনার সঙ্গে দেখা করতে। তখন স্যার বলল, আজ কত তারিখ রমজান? রমজান বলল, 23শে অক্টোবর। কেন স্যার? স্যার বলল, তার মানে চেয়ারম্যান সাহেবের মেয়ের হাজব্যান্ড এই ডায়েরিটা লিখেছে, যেই রাতে সে মারা গেছে সেই রাতেই। তখন রমজান বলল, স্যার মারা গেছে নাকি ওই চেয়ারম্যান তাকে খুন করেছে?
তখন স্যার বলল, এখন পর্যন্ত যতটুকু লেখা পড়লাম তাতে তো চেয়ারম্যানের উপরেই সন্দেহ আছে। তখন রমজান বলল, তাহলে স্যার আমাদের সন্দেহ ঠিকই আছে। স্যার বলল, কিন্তু আমার তো মাথায় এলোমেলো হয়ে গেছে। রমজান বলল, কেন স্যার? রমজান, বোরহান সাহেবকে চিনো তুমি? তখন রমজান বলল, জি স্যার, চিনি তো। স্যার বলল, ওনার নাতি সাজু সেই রাতে চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিল, তাহলে তারপরও কিভাবে ছেলেটাকে খুন করলো সে? তখন রমজান বলল, স্যার চলেন সাজুর সঙ্গে কথা বলে দেখি। মাহবুব আলম সাজুকে প্রথম যে প্রশ্নটা করলো সেই প্রশ্নটা হচ্ছে। তো গাইস, এটা ছিল ঋষিকা গল্পের পার্ট 2। যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি কমেন্ট করো। তো গাইস, দেখা হবে নেক্সট কোনো পার্টে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ গাইস, টাটা।